ইন্টারেস্টিং এক্সপ্লেন গল্প নিয়ে হাজির আমি ভুবন। আজকের বিশেষ মুভি সাইয়ারা। মুভিটা শুরু হয় জীবনের বিশেষ একটি দিনে রেজিস্টার অফিসে, যখন অনেক চেষ্টার পর ফ্যামিলিকে ম্যানেজ করে বাণী উপস্থিত রেজিস্টার অফিসে। এবার মহেশ বাণীকে ফোন দিয়ে বলে, বাণী, এই শুভ দিনে তোমাকে আরো একটি শুভ সংবাদ দিতে চাই, আমার জবের প্রমোশন হয়েছে। বাণী এটা শুনে অনেক খুশি। বাণী বলে, এটা আগে বলতে আমি পরিবারকে নিয়ে এখানে আসতাম না। কিন্তু তারপরেই মহেশ বলে সে অন্য আরেকজনকে ভালোবাসে, তাই সে বাণীকে বিয়ে করতে পারবে না। এটা শুনে বাণী সাথে সাথেই সেখানে বেহুশ হয়ে যায়। এবার দেখানো হয় আমাদের প্রেজেন্ট টাইমে, যখন পরিবারের সহযোগিতায় বাণী আগের সবকিছু ভুলে ধীরে ধীরে একটি স্বাভাবিক জীবনে আসতেছে। আজ বাণীর নিউজ রিপোর্টার ভাইবা পরীক্ষা। সেখানেই দেখা হয় জীবন যোদ্ধা মুভির হিরো ক্রিশ কাপুরের সাথে। বাণী তার জুতা ঠিক করতে তার ডায়েরিটা পাশে রাখে আর ক্রিশ কাপুরকে দেখতে থাকে। আসার সময় ডায়েরিটা না নিয়েই চলে আসে। এই ডায়েরিটা দেখতে পায় ক্রিশ কাপুর। বাণী ভাইবা দিয়ে বের হতে থাকে আর তখন দেখা হয় ক্রিশ কাপুরের সাথে। ক্রিশ কাপুর বলে, তুমি কি বাণী? বাণী বলে, হ্যাঁ আমি বাণী। বলে তার ডায়েরিটা দিয়ে দেয়। ক্রিশ কাপুর ছিল একজন মিউজিশিয়ান। ক্রিশ কাপুর অফিসের নিউজ রিপোর্টার HR কে খুব খারাপ ভাবে মারধর করতে থাকে, কারণ সেই নিউজ রিপোর্টার ক্রিশ কাপুর টিমের বড়লোক বাবার এক বন্ধুকে ক্রিশের গানের সমস্ত ভালো ক্রেডিট দিয়ে নিউজ প্রচার করছেন। কিন্তু সেই গানে কম্পোজ করছেন ক্রিশ, লিখছেন ক্রিশ, গেয়েছেন ক্রিশ, তবুও তার সম্পর্কে খারাপ সংবাদ প্রচার করছেন। এবার ক্রিশ চলে আসে আজকের একটা কনসার্ট প্রোগ্রাম অনুষ্ঠানে, যেখানে ক্রিশ সবকিছু করে কিন্তু ক্রেডিট দেয় তার সেই বড়লোক বন্ধুকে। এ কারণে আজকের অনুষ্ঠানের ব্যানার থেকে ক্রিশ কাপুর সেই বন্ধুর ছবিটি মুছে দিচ্ছিলেন। তখন তাদের মধ্যে ঝামেলা বাঁধে। ক্রিশ রেগে গিয়ে বলে, আমি গান লিখি, আমি সুর করি, কনসার্টে আমিই গাই, আর তোমার বড়লোক বাবা টাকা খরচ করে সব কৃতিত্ব তোমার নামে দিয়ে দেয়। তোমার নিজের কোনো যোগ্যতা নেই, শুধু অন্যের প্রতিভাকে নিজের নামে করিয়ে নিচ্ছ। এবার ক্রিশের বন্ধু বলে, যেহেতু তুমি সব করো, আজকের কনসার্টে আমি থাকবো না। বলে তাদের টিমের সবাইকে নিয়ে চলে যায়। এবার দেখা যায় ক্রিশ সেই কনসার্টে একটি মিউজিক রেকর্ড করে প্লে করে দেয়। নিজে গিটার হাতে নিয়ে দুর্দান্ত পারফরমেন্স করে ফাটিয়ে দেয়। ক্রিশ কাপুর লক্ষ্য করে তার সব বন্ধু চলে গেলেও শুধু একজন বন্ধু ক্রিশ কাপুরের সাথে থাকে, যার নাম কেভি। এদিকে বাণী অসম্ভব সুন্দর কাব্য গান লেখালেখি করত, কিন্তু মহেশের সাথে তার বিচ্ছেদের পর অনেক চেষ্টার পরেও বাণী আর লিখতে পারে না। কিন্তু আজকে ক্রিশের এই গান শুনে মোটিভেটেড হয়ে বাণী আবার গান লিখতে পারে। ক্রিশের মাঝে প্রতিভা ছিল, ট্যালেন্ট ছিল, শুধু তার দরকার ছিল অর্থ আর একটা বড় প্রোগ্রামের সুযোগ। এবার কিছুদিন পর ক্রিশের সেই একজন বন্ধু কেভি ও ক্রিশ মিলে একটি বড় কনসার্টে যায়। কেভি সেই কনসার্টে প্রিন্স নামের এক বিখ্যাত ক্লাসিক আর্টিস্টকে দেখিয়ে বলে, যার ইউটিউবে 100 মিলিয়ন বেশি সাবস্ক্রাইবার। কেভি বলে, যদি তার চ্যানেলে তুমি একটি গান ছাড়তে পারো, তুমি একদিনেই সুপারস্টার হয়ে যাবে বন্ধু। এদিকে দেখা যায় বাণীকে কনসার্টে তার নিউজের জন্য প্রিন্সের সাথে দেখা করতে চায়, কিন্তু গার্ড ভিতরে আসতে দেয় না। এবার ক্রিশ বাণীকে ভিতরে নিয়ে আসে আর বাণীর ডায়েরিতে লেখা সেই গানে নিজেই সুর দিয়ে সেখানে একটি গিটার হাতে নিয়ে গান গাইতে শুরু করলে সেখানে দর্শক সহ সেই প্রিন্সের মন ছুঁয়ে যায়। এত সুন্দর গান, এত সুন্দর সুর, ক্রিশ কাপুরের সেই গান প্রিন্সের প্রচন্ড ভালো লেগে যায়। এবার প্রিন্স নিজেই গিয়ে ক্রিশ কাপুরের সাথে দেখা করে আর বলে, তোমার এই গান তো অনেক সুন্দর, অসাধারণ, তোমার এই গান আমার চাই কপিরাইট মুক্ত ভাবে। বিনিময়ে একটি ডিল করে, কিন্তু কথা হলো এই গান তো বাণীর লেখা, আর এই গান লেখা এখনো সম্পূর্ণ হয়নি। কিন্তু প্রিন্স বলে, আমার এই গান লাগবে আগামী 3 দিনের মধ্যে। ক্রিশ বলে, হয়ে যাবে, কিন্তু বিষয় হলো এই গান তো বাণীর লেখা,
তাই ক্রিস বানিকে বলে, যদি তুমি এই গান আগামী 3 দিনের মধ্যে লিখে দাও তাহলে আমি তোমায় প্রিন্সের সাথে ব্লককাস্টের জন্য রাজি করিয়ে দিব। এবার বানি রাজি হয়ে যায়। বানি ক্রিসের স্টুডিওতে আসে বাকি অংশ লেখার জন্য। কলম হাতে নিলেও কোনো শব্দ যেন বানি লিখতে পারছিল না। ভেতরে কোথাও যেন এক অদ্ভুত অস্বস্তি কুরে কুরে খাচ্ছিল বানিকে। কারণ এই গান তো লিখছে বানি তার প্রথম প্রেমের অনুভূতি মহেশকে নিয়ে। আসলে প্রথম প্রেমের অনুভূতি সবসময় গভীর ও পবিত্র হয়, আর বেশিরভাগই ভুল মানুষের সাথে হয়ে যায়। 2 ঘন্টা কেটে যায় কিন্তু বানি একটি লাইনও লিখতে পারে না। এবার ক্রিস বানিকে নিয়ে যায় ক্রিকেট প্র্যাকটিস মাঠে। ক্রিস ক্রিকেট প্র্যাকটিস করে আর বানিকে বিভিন্ন ধরনের মোটিভেটেড কথা বলে উৎসাহ দেয়। দেখো, ক্রিকেট খেলাতেও কত চাপ থাকে। ধরো ভারত পাকিস্তান ম্যাচে শেষ বলে 5 রান দরকার, তখন ব্যাটসম্যানের উপর যে চাপ থাকে তা তুমি কল্পনাও করতে পারবে না। কিন্তু সেই প্লেয়ার সেই চাপ সামলে সাহসের সঙ্গে ছক্কা মেরে দলকে জেতায়। এই উদাহরণ বানি যেন নতুন করে প্রেরণার দুয়ার খুলে দেয়। বানির মনের ভার যেন হালকা করে কল্পনার ভাবনার দরজা খুলে যায়। ধীরে ধীরে বানির মাথায় গানের লাইন আসতে শুরু করে। বানি লিখতে থাকে আর ক্রিস প্রতিটি লাইনে সুর বাঁধতে থাকে, একে একে নতুন অনুভূতি শব্দে। ক্রিস বানির সাথে খুবই ভালো বন্ধুত্বের মতো করে বানির সাথে বাইকে করে ঘুরতে থাকে। বানিরও সেটা বেশ ভালোই লাগে। বানির পৃথিবী যেন আবার নতুন অনুভূতিতে ফুলে সাজতে শুরু করে। এবার বানি 11টার সময় তার অফিসে এসে সেই গান লেখা সম্পূর্ণ করে এবং ক্রিসকে পাঠিয়ে দেয়। আর ক্রিস সেই গানে সুর করে বানিকে ভিডিও কলে গেয়ে শোনায়। গড়ে উঠে বানি ও ক্রিসের মাঝে একটি গভীর বন্ধুত্বের সম্পর্ক। ক্রিস বানিকে তার কনসার্টেও নিয়ে আসে, বন্ধু বান্ধব সবার সাথে পরিচয় করিয়ে দেয়। ক্রিসের বন্ধুত্বে বানি যেন একটি নতুন সুন্দর হাসি খুশি জীবন ফিরে পায়। ফাইনালে সেই গান প্রিন্সের অনেক ভালো লাগে। এবার বানি ক্রিসকে বলে, তুমি এই গান প্রিন্সকে না দিয়ে যদি তুমি নিজে ইউটিউবে ছাড়তে তো ধীরে ধীরে একদিন অনেক বড় হয়ে যাবে। কিন্তু ক্রিস বলে, ধীরে ধীরে না, আমি প্রিন্সের মধ্য দিয়ে এই গান একবার হিট হয়ে খুব দ্রুতই বড় হতে চাই। এরপর দেখা যায় ক্রিসের জীবনের আরেকটি দিক। ক্রিসের পরিবার বলতে আছে শুধু তার বাবা, কিন্তু তার বাবাও সবসময় মদের নেশায় ডুবে থাকেন। যখন ক্রিসের মা বেঁচে ছিলেন তখন তার বাবা ছিল প্রচন্ড হাসি খুশি যত্নশীল মানুষ, কিন্তু ক্রিসের মায়ের মৃত্যুর পর নেশা তার বাবাকে গ্রাস করে নিয়েছে। এখন দিন রাত মদের নেশায় ডুবে থাকে। ক্রিসের বাবা নেশাগ্রস্ত প্রায় লোকেদের সঙ্গে মারামারি করে আর পুলিশ তাদের বাড়িতে চলে আসে। পুলিশ তাকে এবার লাস্ট ওয়ার্নিং দিয়ে যায়, যদি এবার ক্রিসের বাবা আবার মদ খেয়ে মাতলামি করে তাহলে বাবা ছেলে দুজনকেই ভিতরে ভরিয়ে দিবে। এই সমস্ত কিছু দেখে বানি, সে বুঝতে পারে ক্রিসের জীবন কত কঠিন। একাকিত্ব, অভাব ক্রিসের জীবনের সর্বস্ব কেড়ে নিয়েছে। ক্রিসের জীবন যুদ্ধ অনুভব করে বানি আর নতুন সেই গানটি লিখে দেয়। বানি ক্রিসকে বলে, তোমার যেমন একটি অতীতের জীবন আছে, ঠিক আমারও একটা অতীতের জীবন আছে, আমি তোমার কাছে সেটা শেয়ার করতে চাই। ক্রিস ক্রিকেটে বল মেরে তার সমস্ত রাগ প্রকাশ করতে থাকে, আর এদিকে বানি তার জীবনের মহেশের এই ঘটনার কথা বলতে থাকে। আসলে একজন ক্ষুধার্ত ব্যক্তি একজন ক্ষুধার্তের কষ্ট বুঝতে পারে। বানি যখন অনেক কিছু বুঝিয়ে তার অতীত বলে ক্রিসকে শান্ত করার চেষ্টা করে। গাইস, মুভিতে ক্রিস এমন করুণ সুরে বানির কাছে হেল্প মি বলে চোখ দিয়ে অশ্রু বের করিয়ে দেয়, যার অর্থ থাকে না, তার পাশে কেউ থাকে না। তার জীবনের কষ্টের পরিমাণ ভরা পেটে আপনি কখনোই করতে পারবেন না। দেখা যায় এবার ক্রিসের বাবা মদের নেশার কারণে অসুস্থ হয়ে যায়, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ক্রিসের বাবার চিকিৎসার জন্য ডাক্তার প্রায় 9 লক্ষ টাকার মতো চায়। কোথায় পাবে ক্রিস এত টাকা? ক্রিস প্রিন্সের ম্যানেজার ভিনিতের সঙ্গে দেখা করে, বলে তার কাছে কিছু টাকা চায়, কিন্তু ভিনের টাকা দিতে পারে এক শর্তে, তার যে 2টা গান ভাইরাল হয়েছে বা নেক্সট যে গান ক্রিস প্রিন্সকে দিবে সেই গানের কোনো মালিকানা থাকবে না, কোনো কপিরাইট দিতে পারবে না,
অর্থাৎ গরিবের প্রতিভাও যেন ধনীর টাকার কাছে বিক্রি হয়ে যায়। ক্রিস রাজি হয় আর টাকা নিয়ে হাসপাতালে এসে তার বাবার চিকিৎসার জন্য টাকা দিয়ে দেয়। এবার দেখা যায় ক্রিসের লেখা সেই গান প্রিন্স গাইতে থাকে, সুপারহিট হয় সেই গান। সেই কনসার্টে হাজার হাজার মানুষের মাঝে নীরব ক্রিস। এদিকে বানি জানতো সেই কনসার্টে ক্রিস আসবেই, তাই সেই কনসার্টে বানিও আসে। বানি অনেক কষ্ট করে ক্রিসকে খুঁজে পায়। বানি দেখে ক্রিস নীরব কষ্টে, এত আনন্দেও নিশ্চুপ হয়ে আছে। কারণ বানি তো জানতো এই সুপারহিট গান তো অনেক কষ্টে ক্রিস কাপুর ও বানি লিখেছে। এই গানের পিছনে তারা কত কষ্ট করছেন। এরপরে ক্রিস ও বানি ধীরে ধীরে আরো গভীর বন্ধুত্ব থেকে দুজনের মায়ায় পড়ে যায়, যেন তাদের এই সম্পর্ক মনকে পার করে রুহুতে মিশে যায়। একসঙ্গে ক্রিস কাপুর ও বানি তাদের জীবন উপভোগ করতে থাকে। ক্রিস বুঝতে পারে একা কিছুই করা সম্ভব নয়, তাই বানি অনুপ্রাণিত কোথায় ক্রিস পুরনো বন্ধুর কাছে যায় এবং কথা বলে, আর সবাই মিলে আবার এক হয়। এবার ক্রিসের টিম বলে আমরা একসাথে মিলে এমন কিছু করব যা আগে চেয়েও অনেক বড় হবে। বানিও তাদের টিমে অ্যাড হয়, আর বানি তার নিজের ভালোবাসার অনুভবে গান লেখে, ক্রিস কাপুর কম্পোজ করে সুর দেয় ও তার বন্ধুরা সবাই মিলে বাজিয়ে বিশ্বের কাছে তুলে ধরতে থাকে। শুরু হয় তাদের নতুন পথ চলা। সবাই মিলে তাদের সর্বোচ্চ দিয়ে ইউটিউবে গান আপলোড করে এবং রকেট গতিতে সেই গান ভাইরাল হয়ে যায়। বানির সহযোগিতায় ক্রিস আজ এই সাফল্য পেয়েছে। ক্রিস যেন আরো বেশি ভালোবেসে ফেলে বানিকে। একদিন ক্রিস যখন বানিকে তার বাড়িতে পৌঁছে দিতে আসে, তখন হঠাৎ তাদের একসঙ্গে দেখে ফেলে বানির পরিবার। ক্রিস ও বানিকে একসাথে দেখে বানির মা প্রচন্ড রেগে যায় এবং বাসার ভিতরে গিয়ে বানিকে বকতে শুরু করে। কয়েক মাস আগেই তুমি এক গভীর ডিপ্রেশনের মধ্য দিয়ে গিয়েছিলে, তখন শুধু তুমি নও পুরো পরিবার তোমার সঙ্গে কষ্ট পেয়েছে। আমরা তোমাকে সামলে তুলেছি অনেক কষ্ট করে। এবার যদি আবার কোনো ভুল পথে পা বাড়াও তবে সেটা আমরা সহ্য করতে পারবো না। বানি চলে আসার সময় তার ব্যাগটা ক্রিসের কাছে ফেলে এসেছে। সেই ব্যাগ ক্রিস দিতে আসলে এই তীব্র কথাগুলো ক্রিস শুনে ফেলে আর মুহূর্তটা আরো ভারী হয়ে ওঠে। বানি ফ্রেশ হতে থাকলে তার মায়ের এই কথাগুলো শুনে জ্ঞান হারিয়ে বেহুশ হয়ে যায়। বানিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ক্রিস বানির জন্য আসলে বানির মা ক্রিসকে বলে, যদি তুমি বানিকে সত্যই ভালোবাসো তো বানিকে বিয়ে করো, না হলে তার জীবন থেকে এখনই দূরে সরে যাও। এবার এই পরিস্থিতিতে বানি আর নতুন করে কোনো প্রকার কষ্ট সহ্য করতে পারবে না। ক্রিস বানির কাছে গিয়ে করুণ কণ্ঠে বলে, চলো বানি, আমরা বিয়ে করে নেই। এই কথায় ক্রিসকে বানি ভালোবাসার অনুভবে জড়িয়ে ধরে আর বলে, তুমি আমায় ভালোবাসো, আমি তোমায় গভীরভাবে ভালোবাসি, কিন্তু আমি চাই তুমি আগে তোমার স্বপ্ন পূরণ করো, আগে সুপারস্টার হও, তারপরেই আমরা বিয়ে করব। এবার দেখা যায় ক্রিস ও তার টিমের বন্ধুরা ট্রাভেল ভিডিও করতে গোয়ার উদ্দেশ্যে যেতে ধরলে রাস্তায় অসংখ্য মানুষ তাদেরকে ঘিরে ধরে। ক্রিস ও কেভি গাড়ির উপরে যায়, উচ্ছ্বাসে ভরে ওঠে চারিপাশে। সেই মুহূর্তে বোঝা গেল ক্রিস আর সাধারণ কেউ নয়, সে এখন সত্যিকারের সুপারস্টার হয়ে গেছে। এদিকে হাসপাতালে বানিকে কিছুটা সুস্থ করে বাড়িতে পাঠিয়ে দেয়, কিন্তু ডাক্তার কিছু টেস্ট দেয়। বানি অনেকদিন ধরে খেয়াল করছিল যে সে মাঝে মাঝে কিছু গুরুত্বপূর্ণ বিষয় ভুলে যাচ্ছে, কিন্তু সে এটাকে তেমন গুরুত্ব দেয়নি। বানি ভেবেছিল হয়তো এটা সাধারণ বিষয়, কিন্তু ডাক্তার বানির টেস্ট রিপোর্ট দেখে আর বানিকে পরীক্ষা করে বুঝতে পারে বানি অ্যালজাইমার রোগে আক্রান্ত হয়েছে। ডাক্তার জানায় এই ভয়ঙ্কর রোগ, এই রোগের কোনো স্থায়ী চিকিৎসা এখন পর্যন্ত বের হয়নি। এই রোগে বানি তার স্মৃতির প্রেজেন্ট ও পাস্ট সঠিকভাবে মনে রাখতে পারবে না আর ধীরে ধীরে তার সমস্ত স্মৃতি ভুলে যাবে। বানিকে সতর্ক থাকতে বলে এবং যত বেশি সম্ভব কাছের মানুষের সাথে মিশে নতুন স্মৃতি মনে রাখতে পারে। ডাক্তার বানিকে এই রোগের কথা দ্রুত আপন জনদের জানাতে বলে
এই রোগের কথা শুনে বাণী যেন ভেঙে পড়ে আর ডাক্তারের কথাগুলো ভাবতে ভাবতে হাঁটতে থাকে। এক আতঙ্ক যেন বাণীর মনে। ঠিক সেই ভয়ের মুহূর্তে ক্রিস আসে আর বাণীকে বলে, এই 2 দিন ধরে কেন তার ফোন ধরো নাই? বাণী কিছু বলতে চায়, কিন্তু ক্রিস তার মোবাইল দেখিয়ে বলে এখন সে সুপারস্টার হয়েছে, তার শত শত ভক্ত হয়ে গেছে। বলে বাণীর হাতটা শক্ত করে ধরে পাশে দাঁড়ায়। ক্রিস বলে 2 দিন আগে আমার চারদিকে অনেক ভক্ত ছিল, কিন্তু আমি খুশি হতে পারি না। কেন জানো? কারণ তুমি আমার সাথে ছিলে না। এত বড় খুশিতে দুজনেই কেঁদে দেয়। ক্রিস চাইতো সে একদিন ওই দূর আকাশের স্টার হবে। আজ সে হয়েছে, কিন্তু বাণীকে সাথে নিয়েই। ক্রিস বাণীকে এত গভীরভাবে ভালোবাসে দেখে বাণী তাকে আর অ্যালজাইমার রোগের কথা বলতে চেয়েও বলে না। 2 দিন পর বাণীর অফিসে জয়েন করে, কিন্তু বাণীর মাথার মধ্যে শুধু একটাই কথা ঘুরতে থাকে, তার এই রোগে বাণী ধীরে ধীরে সমস্ত কিছু ভুলে যাবে। তার জীবনের অতীতে হয়েছে আর বর্তমানে হয়েছে ঘটনা বুঝতে পারবে না। এবার বাণী অফিসে আসে এবং দেখে তার চ্যানেলকে বাণীর কাজের জন্য একটা বিগ অফার দিয়েছে তারই এক্স বয়ফ্রেন্ডের কোম্পানি, এবং একটা অনেক বড় মাপের কনসার্ট হবে দিল্লিতে। সেখানে বাণীকে আসতে বলেছে মহেশ। এদিকে ক্রিসের একটি বড় কনসার্টে দিল্লিতে যাচ্ছিল। এই কনসার্ট শো ছিল ক্রিসের জন্য সবচেয়ে বড় প্রোগ্রাম। দেখা যায় বাণী অনেক রেগে আসেন আর ক্রিসকে বলে আমি জবটা ছেড়ে দিব। কিন্তু ক্রিস বলে কেন, কিছু কি হয়েছে? বাণী কিছু বলে না, এমনকি বাণী তার অ্যালজাইমার রোগের কোথাও বলে না ক্রিসকে। কারণ বাণী যদি ক্রিসকে সবকিছু বলে দেয় তো ক্রিস বাণীকে রেখে কখনোই কনসার্টে যাবে না। এটা বাণী জানতো। ক্রিস ইচ্ছে না থাকলেও এয়ারপোর্টের পথে বেরিয়ে যায়। অন্যদিকে বাণী গেল তার অফিসের জমকালো এক পার্টিতে, কিন্তু ভাগ্য যেন ওদের সাথে খেলা করছিল। পার্টির ভিড়েই মাঝেই হঠাৎ সামনে এসে দাঁড়ালো সেই চেনা মুখ মহেশ। মুহূর্তে থমকে গেল বাণী, যেন সময় থেমে গেল তার এক ঝটকায়। চোখের সামনে ভেসে উঠল সেই পুরনো দিনের স্মৃতি, যখন তাদের বিয়ে হওয়ার কথা ছিল। কানের কাছে আবার বাজতে লাগলো বাণীর কণ্ঠস্বর, আমরা তো একসঙ্গেই থাকবো, তাই না মহেশ? কিন্তু সে সময় মহেশের মনে চলছিল অন্য খেলা। তার উদ্দেশ্য ছিল ভিন্ন। আজও ভাগ্যের পরিহাসে বাণী দাঁড়িয়ে এসে গেছে সেই মানুষটার সামনে। তবে এবার পরিস্থিতি ভিন্ন। মহেশের স্ত্রীও উপস্থিত এই পার্টিতে। তবু আবেগে হার মানে বাণী। চোখ ভিজে আসে, কাঁপতে থাকে, ভেঙে পড়ে মহেশের সামনে, যেন শেষবারের মতো কাকতি মিনতি করতে থাকে মহেশের কাছে। কিন্তু হঠাৎই মহেশের মুখে ফুটে উঠে বিরক্তিকর আর রাগ। মুহূর্তে সে উচ্চ স্বরে ধমক দিয়ে বলে উঠে, চুপ করো বাণী। পার্টির আলো ঝলমলে পরিবেশ একবার নিস্তব্ধ হয়ে যায়। চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষটাও হতবাক হয়ে তাকিয়ে থাকে তাদের দিকে। এই পরিস্থিতিতে বাণী তার ব্যাগটা ফেলে চলে আসে, আর অন্যদিকে ক্রিস বাণীর ফোন দিতে থাকে, কিন্তু ফোনটা ধরে এক সিকিউরিটি গার্ড, আর সেখানে সেই পরিস্থিতির সব কথা বলে দেয়। ক্রিস তার কনসার্টে না গিয়ে প্লেনের দরজা থেকে দৌড়ে চলে আসে সেই পার্টিতে, আর পার্টিতে বাণীর ফেলে যাওয়া ব্যাগ। ক্রিস সেটি তুলে নিতেই চোখে পড়ে কিছু কাগজ। ধীরে ধীরে বের করে দেখে বাণীর অ্যালজাইমার রোগের রিপোর্ট। মুহূর্তেই থমকে যায় ক্রিস। চোখের সামনে ভেসে উঠে বাণীর সব অদ্ভুত আচরণগুলো। বুকটা ভেঙে আসে, হাত কেঁপে উঠে, চোখ ভিজে যায়, আর সেখান থেকে চলে আসে বাণীর কাছে। দেখা যায় ক্রিসের কষ্টের মুহূর্তে ক্রিস ক্রিকেট প্রচন্ড জোরে বল মারতো। বাণী সেই জায়গায় ঠিক সেটাই করছে। এবার ক্রিস চোখ জল নিয়ে বলে, বাণী আমি সবকিছু জেনে গেছি, আর ক্রিসের মনে হয় আমাদের আরো বেশি সময় একসাথে থাকা উচিত। বাণীর চোখ ভিজে উঠে, মুহূর্তটা থমকে যায়। তখনই ক্রিস এগিয়ে এসে হাসি মুখে বলে, তুমি মনে রাখো বা না রাখো, আমি সারা জীবন তোমার পাশে থাকবো। কারণ আমি শুধু তোমায় ভালোবাসি না, ভালোবাসি তোমার প্রতিটি শ্বাসকে, তোমার অস্তিত্বকে। তুমি যদি আমাকে ভুলে যাও তবুও আমি তোমায় ভুলবো না। তুমি একটা স্মৃতি ভুলবে
আমরা একসাথে হাজার স্মৃতি বানাবো। কখনো তোমায় একা হতে দেব না। আমি সব সময় তোমার পাশে থাকবো। এবার বাণীর এই রোগের বিষয়টা বাণীর পরিবারও জানতে পারে। তারা আবার বাণীকে ডাক্তারের কাছে নিয়ে যায়, আর ডাক্তার বাণীকে প্রতিদিন একটা রুটিন মতো মেনে চলতে বলে। কোনো শান্ত পরিবেশ বা সমুদ্রের ধারে বা কোনো অন্য সৌন্দর্য স্থানে বাণীর জন্য থেরাপি। কিছুটা সুস্থ হয়ে একটু ধীরে ধীরে বাণী তার স্মৃতি ভুলবে। এবার বাণী ও ক্রিস পরিবারের সম্মতিতেই দুজন মিলে সমুদ্রের পাড়ে ঘুরতে যায়। অনেক আনন্দ করে, স্মরণীয় মুহূর্ত কাটায় দুজনে। তখন একে অপরের আরো গভীরভাবে ভালোবাসতে শুরু করে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাণী ধীরে ধীরে সবকিছু ভুলতে শুরু করে। তবু ক্রিসের কোনো রকম আপত্তি ছিল না, কিন্তু ক্রিস যেন তার জীবন থেকে পিছিয়ে যাচ্ছে। ক্রিস বাণীর জন্য দিল্লিতে কনসার্ট করতে পারেনি। তার বন্ধুরা সেই কনসার্ট করে এবং সেটা বিশালভাবে সাকসেসফুল হয়। বাণী বুঝতে পারে ক্রিস বাণীর জন্যই তার ক্যারিয়ার থেকে পিছিয়ে যাচ্ছে। এবার মুম্বাইয়ে এক নতুন কনসার্টের আয়োজন হয়, তাই বাণী চায় সেই কনসার্টে ক্রিসও অংশগ্রহণ করুক। বাণী ক্রিসকে অনুপ্রেরণা দিতে বলে, এবারের কনসার্টে তুমি গাইতে থাকবে আর আমি তোমার স্টেজের একদম সামনে থাকবো। কেউ হাততালি দিক আর না দিক, কেউ তোমার নাম ধরে চিৎকার করুক বা না করুক, আমি ঠিকই ক্রিস কাপুর বলে প্রাণ খুলে চিৎকার করব। বাণীর ইচ্ছে অনুপাতেই কনসার্ট শুরু হয়। ক্রিসের এত বড় কনসার্ট সাফল্য, তাই ক্রিসকে না জানিয়েই বাণী ক্রিসের বাবাকে কনসার্টে এনেছে। ক্রিসের বাবার খেয়াল রেখেছে। বাবার প্রতি তার যত্নশীল দৃষ্টি দেখে ক্রিসের মন আরো বেশি ভরে যায়। এবার ক্রিস স্টেজে উঠে গান গাইতে শুরু করবে। ঠিক সেই মুহূর্তেই ঘটে সবচেয়ে অপ্রত্যাশিত ঘটনা। এই কনসার্টের স্পন্সর ছিল মাহেশ। এবার বাণী যখন মাহেশকে সামনে দেখে, বাণী আবার পুরনো স্মৃতিতে হারিয়ে যায়। বাণী এবার বর্তমান ভুলে গিয়ে অতীতে হারিয়ে যায়। মহেশ বাণীকে দেখে বলে, তুমি এখানে কেন? কিন্তু বাণী আবার বলে, আমাকে কখনো ছেড়ে যেও না মহেশ, আমি সব সময় তোমার সঙ্গে থাকতে চাই, আমি তোমাকেই ভালোবাসি। এবার মহেশ এটার সুযোগ নিতে চায়। মহেশ বাণীকে একটা রুমে নিয়ে যায়। এদিকে ক্রিস সবার সামনে বাণীকে দেখতে না পেয়ে তার টেনশন হতে থাকে, আর ক্রিস গান গাওয়া ছেড়ে বাণীকে খুঁজতে। ঠিক সেই মুহূর্তে ক্রিস সেই রুমে পৌঁছায়, কিন্তু বাণীর হৃদয়ে যেন ক্রিস, আর স্মৃতিতে রোগের কারণে যেন বর্তমানে মহেশ। বাণী কিছু বুঝতে পারে না আর নীরবে মহেশের পিছনে গিয়ে লুকায়। এটা দেখে মহেশ বলে, বাণী তোমার সঙ্গে থাকতে চায় না ক্রিস, বাণী এখন আমার সঙ্গে থাকতে চায়, তাই এই মুহূর্তে তুমি রুম থেকে বেরিয়ে যাও। কিন্তু ক্রিস তো জানতো এটা বাণীর অসুস্থতারই একটি প্রতিক্রিয়া। ক্রিস বাণীকে ছেড়ে আসে না, তাই মহেশ একটি ছুরি নিয়ে ক্রিসকে মারতে আসে, আর ক্রিস সবার সামনে মহেশকে প্রচন্ড ভাবে মারতে শুরু করে। মহেশকে কেউ মারছে দেখে বাণী সেই ছুরিটা নিয়ে ক্রিসকে মারতে আসে আর মহেশকে ছেড়ে দিতে বলে। বাণী বলে, আমি মহেশকে ভালোবাসি আর তুমি মহেশকে মারতেছো বলে ক্রিসের হাতে সেই ছুরি চালিয়ে দেয়। তবুও ক্রিস কিছু বলে না, শুধু অপলক দৃষ্টিতে বাণীকে দেখতেই থাকে। আর ক্রিসের হাতে ছুরি চালা দেখে মহেশ সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর বাণী যেতে চাইলে ক্রিস পরম ভালোবাসায় বাণীকে জড়িয়ে ধরে। এই সমস্ত কিছু দেখে ক্রিসের বাবা সহ তার কাছের বন্ধু কেবি, আর বাণী অজ্ঞান হয়ে যায়। এবার বাণীকে শুয়ে রেখে ক্রিস তার ক্ষত ড্রেসিং করতে ধরলে ক্রিসের বাবা ক্রিসের কাছে আসে। ক্রিসের কাছে এসে মাপ চায়। ক্রিসের বাবা বলে, ছোটবেলায় তোমার মা যখন মারা যায় আমি এতটাই মদে আসক্ত হয়ে গিয়েছিলাম যে আমি সেই মুহূর্তে তোমার হাত না ধরে মদের বোতল ধরেছি। ক্রিসের বাবা বলে, সত্যিকারের ভালোবাসা এমনই হয় ক্রিস, যতটা ভালোবাসতেছ তুমি আজকে বাণীকে, এটাই সত্যিকারের প্রেম। ঠিক এতটাই ভালোবাসতাম আমিও তোমার মাকে, আর তার জন্যই আমার এই পরিস্থিতি হয়েছে।
এবার ঘটনা চলে আসে পরের দিন। বাণীর ঘুম ভাঙে, কিন্তু বাণীর কিছুই মনে নেই। সে কৌতূহল নিয়ে বলে, আজ তো তোমার কনসার্ট ক্রিস, তাই না? ক্রিস হাসে আর হেসে হেসে বলে, কনসার্ট তো গতকালে হয়ে গেছে। তুমি গতকালকে অনেক বেশি খুশি ছিলে। বাণী একটু হাসে। এবার ক্রিস পিয়ানো বাজায় আর বাণীকে বলে, একটা ছেলেকে তার গার্লফ্রেন্ড সহ তার জীবনের লং সময়ের সকল বন্ধুরা ছেড়ে চলে গেছে। তুমি এমন একটি গান লিখে দাও যাতে তার গার্লফ্রেন্ড সহ তার পুরনো সকল বন্ধুরা আবার ফিরে আসে। বাণী বলে, আমি এমন পবিত্র ভালোবাসার অনুভূতি দিয়ে গান লিখে দিব যে সেই গানের শব্দ তার গার্লফ্রেন্ডের হৃদয় স্পর্শ করবে এবং তার গার্লফ্রেন্ড সহ তার সকল বন্ধুরা ফিরে আসবে। আসলে বাণীর সেই ঘটনার পর তার সকল বন্ধুরা ক্রিসকে বলেছে বাণীকে ছেড়ে দিতে, কারণ বাণীকে দেখার মতো তার পরিবার আছে। আর ক্রিসকে নিজের কেরিয়ারে ফোকাস করতে বলে, কারণ বাণীর স্মৃতিতেই তো ক্রিস আর নেই। ক্রিস বাণীকে ছাড়তে রাজি না হলে তার বন্ধুরা বিরক্ত হয়ে যায়। এবার ক্রিস বাইরে থেকে ঘরে ফিরে বাণীকে ডাকতে থাকে, কিন্তু বাণী নেই। পুরো বাড়ি খুঁজে সমুদ্র পাড়ে যায়। এমনকি বাণীর নিউজ রিপোর্টারের অফিসেও খুঁজে বের করার চেষ্টা করে বাণীকে, কিন্তু বাণী যেন বাতাসের মতোই গায়েব। প্রচন্ড টেনশনে ভেঙে পড়ে ক্রিস। বাণীর পরিবারকে বিষয়টা জানায়। পুলিশের কাছে নিখোঁজ হিসেবে রিপোর্ট করে। সপ্তাহের পর সপ্তাহ কেটে যায়। ক্রিস যেন পাগল হয়ে গেছে। পুলিশও বাণীকে খুঁজে পাচ্ছে না। সব কিছুই ভাঙতে থাকে ক্রিস। কিন্তু হঠাৎ বাণীর লেখা সেই ডায়েরিটা পায়, যেখানে সে দেখে ক্রিসের সেই কথা মতো বন্ধু ও গার্লফ্রেন্ড ছেড়ে গিয়েছে। সেই চাওয়া গানটি লেখা ছিল ডায়েরিতে। ক্রিসের হৃদয় ভারী হয়ে আসে, চোখ ভিজে যায়। ক্রিস বুঝতে পারে বাণী শুধু হারায়নি, তার অনুভূতি, তার গল্প সবই তার কাছে এখনো জীবন্ত। বাইরে প্রচন্ড বৃষ্টি। ক্রিস ভিজে ভিজে ছুটে আসে তার বন্ধুর কাছে। ক্রিস তার সব বন্ধুদের বলে, আমি আমার জীবনের সর্বোচ্চ গানটি গাইতে চাই। এই গান, এই সুর ছড়িয়ে পড়ুক পৃথিবীর প্রতিটি কোনায় কোনায়, যাতে আমার এই গান পৌঁছে যায় বাণীর কাছে। ক্রিসের বন্ধু বলে, ভাই, কিন্তু বাণী তো তার স্মৃতিই ভুলে গেছে। এবার ক্রিস বাণীর লেখা সেই ডায়েরি দেখায়, যেখানে বাণী, মহেশ ও ক্রিসের সেই অনুষ্ঠানের পুরো ঘটনার ভিডিও দেখেছিল। বাণী ক্রিস কাপুরকে এতটাই ভালোবাসে যে সে কোনোভাবে তার জন্য ক্রিস কাপুর কোনো বিন্দু পরিমাণ কষ্ট পায় তা চাইতো না। তাই বাণী নিজের ইচ্ছেতেই সব কিছু ছেড়ে, পরিবারকে ছেড়ে অন্য কোথাও চলে গিয়েছে। আর এরপর তৃষ্ণা তো চাহনি, একাকিত্বের অনুভব আর তীব্র খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষা ও পবিত্র ভালোবাসা নিয়ে গান গায় সাইয়ারা গানটি, এবং ব্লকবাস্টার সুপারহিট হয়ে যায় গানটা। ক্রিস এই গান গেয়ে হয়ে উঠে আরো বেশি সুপারস্টার ক্রিস কাপুর। কিন্তু বাণী হীনা অসুখী ক্রিস বাণীকে খুঁজতে তীব্র চাহনি নিয়ে বিশ্বের সব জায়গায় এই গানটি গাইতে থাকে, যাতে এই গান বাণী শুনতে পায় আর আবার ক্রিসের জীবনে ফিরে আসে বাণী। ক্রিসের এই গান এতটাই ভাইরাল হয়, সবাই এই গান দিয়ে বিভিন্ন রিলস, টিকটক বানাতে থাকে। এবার ক্রিসের জীবনের সর্বোচ্চ বড় কনসার্ট লন্ডনে। ক্রিসের এই গানের বিভিন্ন রিলস গুলো দেখতে থাকে ক্রিসের বন্ধু কেবি। আর একটি মেয়ের গিটার বাজিয়ে ক্রিসের সেই গান গাইতে থাকলে সেই ভিডিওতে দূরে হঠাৎ হাজার লোকের ভিড়ে দেখতে পায় বাণীর দুটি চোখ। এটা ক্রিসের বন্ধু কেবি জুম করতে থাকলে ক্রিস সেটা দেখে দৌড়ে ছুটে আসে আর এসেই বাণীর অশ্রু মাখা চোখের পিকের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। আর সেই ভিডিও কোন জায়গার খুব দ্রুত খুঁজে বের করে। সেই জায়গার নাম ছিল মানালি। ক্রিস লন্ডনের সবচেয়ে বড় অনুষ্ঠান জোর করে ছেড়ে দিয়ে প্রাইভেট জেট নিয়ে সেই জায়গার সাথে সাথে চলে আসে। বাণীর পিক দেখিয়ে বাণীকে খুঁজতে থাকে। ক্রিসের একজন ভক্ত ক্রিসকে দেখিয়ে দেয় এই মেয়েটি ওই আশ্রমে থাকে। ক্রিস যেন নতুন করে তার জীবন ফিরে পাচ্ছে। ক্রিস দৌড়ে ছুটে যায় সেই আশ্রমে। এক সেবিকা মহিলা
স্টার ক্রিশ কাপুরকে দেখে বলে, আপনি কি সুপারস্টার ক্রিশ কাপুর? তিনি বলেন, আমরা ভেবেছিলাম আপনি হয়তো কখনোই এখানে আসবেন না। তিনি বলেন, বানি যতক্ষণ নিজের স্মৃতিতে ছিল সারাক্ষণ আপনারই কথা বলতো। সে মনে হয় আপনার সবচেয়ে বড় ভক্ত। কিন্তু যখন সে বানি সুস্থ ছিল, আপনার জন্য একটি চিঠি লিখে দিয়েছিল। যদি আপনি কখনো তার খোঁজে আসেন, আপনাকে দিতে বলছেন। বলে সে অমৃত চিঠি ক্রিশকে দেয়, যেখানে লেখা ছিল, ক্রিশ কাপুর, তুমি যদি এখন এই চিঠিটা পড়তেছো, তার মানে তুমি তোমার কেরিয়ারে সব ফেলে আমার কাছে এসেছো, যা আমি কখনোই চাইনি। সেদিন আমার যখন স্মৃতি আসে, আমি মহেশের কনসার্টের সেই বিষাক্ত ভিডিওটি দেখেছি এবং তোমার সেই গান চাওয়া, অর্থাৎ আমার স্মৃতি ভুলে যাওয়া, আর আমার কারণেই তোমার সকল কাছের বন্ধুরা তোমাকে ছেড়ে দিয়েছে। আমি তোমাকে আঘাত করেছি। এই ভিডিওটি আমায় প্রচন্ড কষ্ট দেয়। আমি বুঝতে পেরেছি আমিই তোমার জীবনের সবচেয়ে বড় বাধা। তাই তোমাকে খুশি করতে নিজের সমস্ত কিছু ছেড়ে অচেনা পথে বেরিয়ে এলাম। এবার অবশেষে ক্রিশ আবার খুঁজে পায় বানিকে। যতটুকু সময় বানির স্মৃতি ছিল, বানি ক্রিশকে মনে রাখত। তার ঘরের সব জায়গায় ক্রিশের বিভিন্ন ফটো নিউজ দেয়ালে লাগিয়ে রেখেছে, যাতে সে ক্রিশকে মনে রাখতে পারে। এবার ক্রিশ দেখতে পায় নির্মল নিষ্পাপ এক বানিকে, যে বর্তমানে সব কিছু ভুলে গেছে। বানি ক্রিশকে বলে, হাই, আমি বানি, আর আপনি কে? এবার ক্রিশও যেন সব ভুলে বানিকে বলে, আমি একজন মিউজিশিয়ান, কিন্তু কিছুদিন থেকে যেন কোনো গানেই লিখতে পারছি না। এদিকে বানি বলে, আমিও কিছু লিখতে চেষ্টা করছি, কিন্তু কিছুই যেন লিখতে পারছি না। ক্রিশ বানির অনুভূতি মনে করানোর জন্য তার আগের কথাগুলোই বানিকে বলে, কিছু লিখতে হলে সেই অনুভূতি লাগে, অনুপ্রেরণা লাগে। মন যা ফিল করতে পারে সেই অনুভূতি থেকেই গান বা কাব্যের জন্ম নেয়। ক্রিশ বানিকে পর্বতের এক নিরিবিলি পরিবেশে নিয়ে যায়, যেখানে ক্রিকেট খেলতেছে এক দল ছোট ছেলে। ক্রিশ একটা ছেলের কাছে ব্যাট নিয়ে আবার সেই আগের কথাগুলো বলে, মনে করো ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, ইন্ডিয়া নিজের দলকে জেতাতে লাস্ট বলে 5 রান লাগে। সেই পরিস্থিতিতে একজন ব্যাটিংকে কত চাপে থাকতে হয়, তবুও সে ছক্কা মেরে দলকে ঠিক জিতিয়ে দেয়। ক্রিশ নিজে কষ্ট পায়, কিন্তু এভাবেই আগের সেই কথাগুলো বানিকে বারবার বলতে থাকে আর ইন্সপায়ার দিতে থাকে, যাতে বানির স্মৃতি ফিরে আসে। শেষে এক সময় বানি বলে উঠে, ক্রিশ কাপুর, আই লাভ ইউ ক্রিশ কাপুর। বানি চিৎকার করে বলে উঠে, আই লাভ ইউ ক্রিশ কাপুর বলে ক্রিশকে খুব জোরে জড়িয়ে ধরে। আর আমাদের দেখানো হয় অনেক বড় একটি শোতে, যেখানে ক্রিশ ও বানি একসাথে গাইতে থাকে, আর শেষে বানি ও ক্রিশ কাপুর বিয়ে করে নেয়। আর এমন একটি হ্যাপি এন্ডিং দিয়ে মুভিটা এখানে সমাপ্ত হয়ে যায়। তো ভিউয়ার্স, কোনো কিছু নিতে গেলে তাকে ধারণ করার মতো যোগ্য পাত্র লাগে। বাঘের দুধ স্বর্ণ পাত্রেই ঠিক থাকে, স্বর্ণের মতো দেখতে কাঁসাতে নয়। আশা করি এক্সপ্লেনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরিশেষে একতারা এক্সপ্লেন চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।